এইচএসসি প্রতিযোগিতার যে শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে করতে পারো তাহলে পরীক্ষায় ইনশাল্লাহ ফার্স্ট মার্ক তোমরা কমন পাবে। তো আজকে আমি ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। এই একটি ক্লাসে আমি বেসিক রুলস থেকে শুরু করে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা বোর্ড কোয়েকশন সলভ করিয়ে দিব। এই বেসিক ক্লাসের পাশাপাশি যদি তোমরা এই কয়েকটা বোর্ড কোয়েকশন সলভ করতে পারো ইনশাল্লাহ তোমরা ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডসে 5 আউট অফ 5 পাবে। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে যে রুলসটা রয়েছে, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এর অর্থ হচ্ছে অদ্ভুত কোনো জিনিস দেখার বা জানার ইচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, এই ফ্রেজের জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দুইটা গ্যাপ থাকবে, এরপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে। মনে রাখবে, যখন কোনো সেন্টেন্সে দুইটা গ্যাপ থাকবে এরপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেই সেন্টেন্সে তোমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসিয়ে দিবে। চলো আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখার মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো। দেখো, এই প্রশ্নটা এসেছিল কুমিল্লা বোর্ড 2019 সালে। আমি মনে মনে ভেবে নিলাম যে এই প্রশ্নের বাংলা মিনিং তোমরা কিছুই বুঝতেছো না, তোমাদের বাংলা মিনিং কিছুই বুঝতে হবে না, জাস্ট আমার টেকনিকটা ফলো করবে। দেখো, এই জায়গায় আমি বলছিলাম যে দুইটা গ্যাপ থাকবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই জায়গায় দুইটা গ্যাপ আছে, এরপর প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা কি করব? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসিয়ে দেবো। হোয়াট ডাজ বসাবো এই গ্যাপে এবং লুক লাইক বসাবো এই গ্যাপে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেই। দেখো, এই প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ড 2019 সালে। প্রশ্নের মধ্যে একটা গ্যাপ এবং দুইটা গ্যাপ রয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা কি করব? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এটা বসিয়ে দেবো। হোয়াট ডাজ বসাবো প্রথম গ্যাপে এবং দ্বিতীয় গ্যাপে বসাবো লুক লাইক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট তোমরা এই টেকনিকটা মনে রাখবে। এই টেকনিকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদেরকে বাংলা অর্থ কিছুই বুঝতে হবে না। চলো আমরা আরেকটি প্রশ্ন দেখে নিই। দেখো, এই প্রশ্নটা এসেছিল যশোর বোর্ড 2019 সালে। আমি মনে মনে ভেবে নিলাম যে তোমরা এই সেন্টেন্সের বাংলা অর্থ কিছুই বুঝতেছো না। আমি কি বলছি? যে দুইটা গ্যাপ থাকবে, এরপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় দুইটা গ্যাপ আছে, এরপর প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা কি করব? এই ফ্রেজটা বসিয়ে দিব। আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী রুলসটি দেখে নিই। লেট অলোনের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, এই রুলসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডসে তোমাদের এই রুলসটা 100% আসবেই আসবে। লেট অলোনের ব্যবহার। লেট অলোন অর্থ তো দূরের কথা। প্রিয় শিক্ষার্থীরা, লেট অলোন এই রুলসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা কথা মনে রাখো যে ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডসে তোমাদের লেট অলোন এই রুলসের ব্যবহার মাস্ট বি থাকবেই থাকবে। অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন আসবে। তাই তোমরা এই রুলসটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। লেট অলোন অর্থ দূরের কথা, এর মাধ্যমে তুলনা বোঝায়। আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, যেমন সে হাঁটতে পারে না, সে দৌড়াবে তো দূরের কথা। সে গান গাইতে পারে না, সে নাচবে তো দূরের কথা। এরকম বোঝায়। দেখো, আমি এই জায়গায় লিখে দিচ্ছি তুলনা, বেশি কম কম বেশি। চলো আমরা এক্সাম্পল দেখি, এই বিষয়টা বুঝে নেই যে বেশি কম এবং কম বেশি বলতে আমি কি বোঝাতে যাচ্ছি। দেখো, প্রশ্নে বলা হয়েছে মারুফ ক্যান নট আর্ন 50 মার্কস ড্যাশ 80 মার্কস। এই প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2018 সালে। তার মানে এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বলছে যে মারুফ ক্যান নট আর্ন 50 মার্কস, বলছে যে মারুফ 50 মার্কই অর্জন করতে পারে না, 80 মার্ক অর্জন করবে তো দূরের কথা। তো এই জায়গায় আমরা কি বসাবো? লেট অলোন। লেট অলোনের অর্থ হচ্ছে দূরের কথা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আমি লিখছিলাম যে বেশি কম কম বেশি। এর মানে আমি বুঝাতে চাচ্ছি যে এই পাশে যদি কম থাকে তাহলে এই পাশে বেশি থাকবে, অথবা এই পাশে যদি বেশি থাকবে তাহলে এই জায়গায় কম থাকবে। অর্থাৎ বেশি এবং কমের সাথে তুলনা বোঝাবে। দেখো, এই জায়গায় বলছে যে মারুফ ক্যান নট আর্ন 50 মার্কস, 80 মার্কস তো দূরের কথা। সে 50 মার্কে অর্জন করতে পারে না, 80 মার্ক অর্জন করবে এটা তো দূরের কথা। তো এই জায়গায় আমরা কি বসাবো? লেট অলোন। লেট অলোনের অর্থ হচ্ছে দূরের কথা। চলো আমরা আরেকটি প্রশ্ন সলভ করি। দেখো, এই প্রশ্নটা এসেছিল যশোর বোর্ড 2019 সালে। প্রশ্নে বলা আছে দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, শিশুটি হাঁটতেই পারে না, রান ইন দ্য ফিল্ড, মাঠে দৌড়াবে তো দূরের কথা। প্রিয় শিক্ষার্থীরা, যে হাঁটতে পারে না সে দৌড়াবে তো দূরের কথা। তো এই জায়গায় আমরা কি বসাবো বলতো? এই জায়গায় আমরা লেট অলোন বসাবো। দেখো, এই জায়গায় ওয়াক হাঁটা বিষয়টা তুলনামূলক কম বিষয় বা ছোট বিষয়, অন্যদিকে রান বিষয়টা তুলনামূলক বেশি বা বড় বিষয়। তার মানে তোমরা বুঝতে পেরেছো এই জায়গায় বেশি কম কম বেশি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। তো এই জায়গায় কি বসাবো? এই জায়গায় আমরা লেট অলোন বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। দেখো, এই প্রশ্নটা এসেছিল কুমিল্লা বোর্ড 2019 সালে। প্রশ্নে বলা হয়েছে হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস, সে আমার নামই বলতে পারবে না আর সে আমার অ্যাড্রেস বলবে তো দূরের কথা। প্রিয় শিক্ষার্থীরা, যে নাম বলতে পারবে না সে অ্যাড্রেস কি বলতে পারবে? অবশ্যই না। যে আমার নামটি জানে না, অর্থাৎ একবারে ছোট বিষয়টাই জানে না, সে আমার অ্যাড্রেস, আমার গোটা অ্যাড্রেস জানবে তা তো দূরের কথা। তো এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এক্ষেত্রে আমরা লেট অলোন ব্যবহার করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই রুলসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। চলো আমরা পরবর্তী রুলসটি দেখে নিই। পরবর্তী রুলসটি হচ্ছে ওয়াজবর্নের ব্যবহার। তো ওয়াজবর্নের ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা টেকনিক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্থানের নাম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সাল এবং পরিবারের নাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমার প্রশ্নে যদি স্থানের নাম থাকে, নির্দিষ্ট কোনো সময় থাকে, নির্দিষ্ট কোনো সাল থাকে বা পরিবারের নাম থাকে,
সেই জায়গায় তোমরা ওয়াজ বন বসিয়ে দিবে। আর তোমাদেরকে এদিক ওদিক কিছুই দেখতে হবে না, জাস্ট দেখবে যে স্থানের নাম আছে কিনা, নির্দিষ্ট কোনো সময় আছে কিনা, নির্দিষ্ট কোনো সাল আছে কিনা, পরিবারের কোনো নাম আছে কিনা। চলো আমরা এক্সাম্পল দেখি। দেখো এই প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2018 সালে। প্রশ্নে বলা হয়েছে জসিমউদ্দিন ইজ এ রুরাল পোয়েট, হি ড্যাশ ইন 93 ইন এ ভিলেজ নেমড তাম্বলকানা ইন ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে মনে ভেবে নিলাম যে তোমরা এই সেন্টেন্সের বাংলা মিনিং কিছুই বুঝতেছো না। তো আমি তোমাদেরকে কি বলছিলাম যে নির্দিষ্ট কোনো স্থানের নাম বা নির্দিষ্ট সালের নাম বা পরিবারের নাম থাকবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় নির্দিষ্ট একটি সাল দেওয়া আছে, 1903 সাল দেওয়া আছে। তাহলে আমরা কি বসাবো? এই জায়গায় আমরা ওয়াজবন বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড 2019 সালে। দেখো আমি তোমাদেরকে কি বলছিলাম যে গ্যাপের পরে স্থানের নাম, নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সাল থাকবে। দেখো এই জায়গায় গ্যাপ আছে, এরপর একটা সাল রয়েছে, নির্দিষ্ট সাল রয়েছে। তাহলে আমরা কি বসাবো? ওয়াজবন বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই জায়গায় আরেকটা প্রশ্ন রয়েছে, আই এম ফরহাদ, আমার নাম ফরহাদ, আই ড্যাশ ইন সিলেট, আমি সিলেটে বসবাস করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কি বলছিলাম যে স্থানের নাম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সাল, পরিবারের নাম। দেখো এই জায়গায় স্থানের নাম দেওয়া আছে, নির্দিষ্ট স্থানের নাম দেওয়া আছে, এই জায়গায় সিলেট একটা স্থান। তাহলে আমরা কি বসাবো? ওয়াজবন বসাবো। আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো। চলো আমরা এই রুলস থেকে আরেকটা এক্সাম্পল দেখে নিই। দেখো এই প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ড 2019 সালে। দেখো এই জায়গায় গ্যাপ আছে, এরপর নির্দিষ্ট সাল আছে। তাহলে আমরা কি বসাবো? ওয়াজবন বসিয়ে দিব। আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী রুলসটি দেখে নিই। পরবর্তী রুলসটা হচ্ছে হোয়াট ইফ এর ব্যবহার। হোয়াট ইফ অর্থ যদি এমনটি হয়, এক্ষেত্রে বয় কাজ করবে। হোয়াট ইফ এর ক্ষেত্রে তোমরা যে টেকনিকটা মনে রাখবে সেটা হচ্ছে গ্যাপের পর প্রশ্নবোধক চিহ্ন। যখন কোনো সেন্টেন্সে গ্যাপের পর প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেই জায়গায় তোমরা হোয়াট ইফ বসিয়ে দিবে। চলো আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। দেখো এই প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2018 সালে। প্রশ্নে বলা হয়েছে দ্য রিভার ইজ ক্লেম ব্লাঙ্ক উই সুইম ইন দ্য রিভার, টু সুইম ইন দ্য রিভার ইজ এ নাইস এক্সপিরিয়েন্স। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে মনে ভেবে নিলাম যে তোমরা এই সেন্টেন্সের বাংলা মিনিং কিছুই বুঝতেছো না। তো আমি তোমাদেরকে কি বলছি যে গ্যাপ থাকবে, এরপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে, শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন, এই জায়গায় প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা হোয়াট ইফ বসিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমরা বাংলা অর্থ জানতে চাও তাহলে এর বাংলা অর্থ এমনটি হয়, দ্য রিভার ইজ ক্লেম, নদীটি শান্ত, হোয়াট ইফ কি হবে, উই সুইম ইন দ্য রিভার, যদি আমরা এই নদীতে সাঁতার কাটি তাহলে কি হবে, এরকম অর্থে দেয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাংলা অর্থ না বুঝেই খুব সহজে এই টেকনিকের মাধ্যমে এই প্রশ্নটা আনসার করতে পারবে। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। দেখো এই প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 2018 সালে। প্রশ্নে বলা হয়েছে দেয়ার স্টার্টেড এ হেভি স্টর্ম হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গট আউট ব্লাঙ্ক আই হ্যাড বিন আউট দেয়ার। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই জায়গায় ব্লাঙ্ক আছে, এরপর প্রশ্নবোধক চিহ্ন আছে। আমরা কি বলছি যে ব্লাঙ্ক থাকবে এবং শেষে থাকবে প্রশ্নবোধক চিহ্ন। এরকম থাকলে আমরা হোয়াট ইফ বসিয়ে দেব। এই জায়গায় আনসার হবে হোয়াট ইফ। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী রুলসটি দেখে নিই। পরবর্তী রুলসটি হচ্ছে উড রেদার এবং নসনা হেডের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় তোমাদের মধ্যে উড রেদার এবং নসনা হেড নিয়ে কনফিউশন সৃষ্টি হয়ে যায়। এই কনফিউশন যাতে সৃষ্টি না হয় এজন্য আমি তোমাদেরকে এই দুটি নিয়ম একসাথে দেখানোর চেষ্টা করব। তো দেখো এই জায়গায় উড রেদার অর্থ বরং ভালো, অন্যদিকে নসনার হেড তাৎক্ষণিক অর্থে ব্যবহৃত হয়। তাৎক্ষণিক অর্থ বলতে হতে না হতে, গড়তে না গড়তে, যেতে না যেতে, আসতে না আসতে, এরকম অর্থ দেয়। চলো আমরা এখন টেকনিক দেখে নিই। মনে রাখবে যে উড রেদারের ক্ষেত্রে দেন থাকবে, এরপর ভার্বের বিয়ান থাকবে। অন্যদিকে নসনার হেডের ক্ষেত্রে দেন থাকবে, এরপর ভার্বের ভিতরে থাকবে। পার্থক্য হচ্ছে মূলত বি1 এবং বি3তে, অর্থাৎ ভার্বে হচ্ছে পার্থক্য। উড রেদারের ক্ষেত্রে ভার্বের বিয়ান হবে এবং নসনা হেডের ক্ষেত্রে ভার্বের ভিতরে হবে। চলো আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবো। দেখো এই প্রশ্নে বলা হয়েছে আই ড্যাশ ডাই দেন বেগ, আমি মরবো তবুও ভিক্ষা করবো না। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে মনে ভেবে নিলাম যে তোমরা এই প্রশ্নের অর্থ কিছুই জানো না। তো তোমাদেরকে আমি কি বলছি যে দেনের পর যদি ভার্বের বিয়ান থাকে তাহলে সেই জায়গায় আমরা উড রেদার ব্যবহার করব। ভার্বের বিয়ান কি? ভার্বের বিয়ান আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় দেন আছে, এরপর বেগ, ভার্বের বিয়ান আছে, তাই আমরা এই জায়গায় উড রেদার ব্যবহার করব। এই জায়গায় আমরা নসনা হেড ব্যবহার করব না। কেন? কারণ আমরা বলছিলাম যে দেনের পর যখন বিতি থাকবে তখন আমরা নসনা হেড ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই জায়গায় দেনের পর কিন্তু বি1 আছে, বি3 দেওয়া নাই, তাই আমরা এই জায়গায় উড রেদার ব্যবহার করব, নসনা হেড ব্যবহার করব না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরবর্তী প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড 2017 সালে। প্রশ্নে বলা আছে সোমা ড্যাশ লিভ ইন হোস্টেল দেন লিভ ইন হার রিলেটিভস হোম, শি ফিলস ফ্রি অ্যান্ড কমফোর্টেবল ইন হোস্টেল। এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে সোমা হোস্টেলে থাকবে তবুও সে আত্মীয়দের বাড়িতে বা আত্মীয়দের বাসা থাকবে না। শি ফিলস, সে অনুভব করে, ফ্রি অ্যান্ড কমফোর্টেবল ইন হোস্টেল, হোস্টেলে সে ফ্রি এবং কমফোর্টেবল ফিল করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে মনে ভেবে নিলাম যে তোমরা এই সেন্টেন্সের বাংলা মিনিং কিছুই জানো না, তবুও তোমরা খুব সহজে এই সেন্টেন্সটার আনসার করতে পারবে। দেখো এই জায়গায় দেন আছে, এরপর লিভ আছে।
দেনের পর ভার্বের ভি ওয়ান আছে, তাহলে আমরা কি করব? উড রেদার বসিয়ে দেব। আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সহজে বুঝতে পেরেছো। দেখো পরবর্তী প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2017 সালে। প্রশ্নে বলা হয়েছে মাই ফরেন ফ্রেন্ড টল্ড মি ইউ ড্যাশ লিভ দিস কান্ট্রি দেন লিভ হেয়ার। আই রিপ্লেড দ্যাট দিস ইজ মাই মাদারল্যান্ড। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় দেন আছে, এরপর লিভ আছে, অর্থাৎ ভার্বের ভি ওয়ান আছে, তাহলে আমরা কি করব? উড রেদার বসিয়ে দেব। আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সহজে বুঝতে পেরেছো। এখন আমরা নসনা হেডের কয়েকটা এক্সাম্পল দেখে নিই। তো আমরা বলছিলাম যে নসনা হেড তাৎক্ষণিক অর্থে ব্যবহৃত হয়, যেমন হতে না হতে, করতে না করতে, যেতে না যেতে, আসতে না আসতে, এমন অর্থে ব্যবহৃত হয়, এবং দেনের পর ভার্বের ভিত্তি থাকে। চলো আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখার মাধ্যমে নসনা হেডের এই নিয়মটা শেখার চেষ্টা করি। দেখো এই প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2019 সালে। প্রশ্নে বলা হয়েছে দ্য স্টুডেন্ট ওয়ার টকিং ইন দ্য ক্লাস ব্লাঙ্ক, দ্য টিচার ইন্টারেড দ্য ক্লাস দেন দে স্টপেড। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় দেন আছে, দেনের পর ভার্বের ভি3 বলছিলাম, এই জায়গায় স্টপ না হয়ে কিন্তু স্টপেড দেওয়া আছে। স্টপ হচ্ছে বি1 আর স্টপেড হচ্ছে বি3। প্রিয় শিক্ষার্থীরা আমরা কি বলছি যে দেনের পর ভার্বের ভি3 থাকবে। দেখো এই জায়গায় দেনের পর ভার্বের ভি3 আছে, তাহলে আমরা এই জায়গায় নসনা হেড বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী এক্সাম্পলটি দেখে নিই। দেখো এই জায়গায় বলছে ড্যাশ হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। দেখো এই জায়গায় দেন আছে, এই জায়গায় কিন্তু লেফট ভার্বের ভি3 আছে। দেনের পর যদি ভার্বের ভি3 থাকে তাহলে আমরা নসনার হেড বসাবো। দেখো এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড 2017 সালে। এই জায়গায় দেখো দেন আছে, দেনের পর ভার্বের ভি3 আছে। ইন্টার হচ্ছে ভার্বের ভি1 আর ইন্টারেড হচ্ছে ভার্বের ভি3। যেহেতু দেনের পর ভার্বের ভি3 দেওয়া আছে, তাহলে আমরা এই জায়গায় নসনা হেড বসাবো। প্রিয় শিক্ষার্থীরা আমরা আগের স্লাইডে দেখেছি যে উড্রেদারের ক্ষেত্রে দেনের পর ভার্বের ভি1 বসে, কিন্তু নসনা হেডের ক্ষেত্রে দেনের পর ভার্বের ভি3 বসে। এই বিষয়টা কিন্তু তোমরা মাথায় রাখিও। আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো, এবং এই রুলসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই রুলস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, তাই তোমরা এই রুলসটা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। চলো আমরা পরবর্তী রুলসটি দেখে নিই। দেখো পরবর্তী রুলসটি হচ্ছে উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইটস লাইক এর ব্যবহার। উড ইউ মাইন্ড অর্থ যদি কিছু মনে না করেন, এমন অর্থে উড ইউ মাইন্ড ব্যবহৃত হয়। অন্যদিকে হোয়াটস ইটস লাইক কেমন লাগে এমন অর্থে ব্যবহৃত হয়। উড ইউ মাইন্ডের ক্ষেত্রে মনে রাখবে যে গ্যাপ থাকবে, এরপর ভার্বের সাথে আইএনজি, এরপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াটস ইটস লাইকের ক্ষেত্রে ঠিক একইভাবেই ব্ল্যাঙ্ক থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, এরপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রিয় শিক্ষার্থীরা দুটোর ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি এরপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে তোমরা কখন কোনটা বসাবে এটা কিভাবে বুঝবে? কখন তোমরা উড ইউ মাইন্ড বসাবে, কখন তোমরা হোয়াটস ইটস লাইক বসাবে? তো এটা বোঝার জন্য আমি তোমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে বলবো সেটা হচ্ছে বাংলা অর্থ। দেখো এই জায়গায় উড ইউ মাইন্ডের ক্ষেত্রে যদি কিছু মনে না করো এমন অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ অনুরোধ অর্থে ব্যবহৃত হয়। অন্যদিকে হোয়াটস ইটস লাইক এর অর্থ হলো কেমন লাগে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ভার্বের সাথে আইএনজি এর পর প্রশ্নবোধক চিহ্ন, ভার্বের সাথে আইএনজি এর পর প্রশ্নবোধক চিহ্নের ক্ষেত্রে মিল থাকলেও অর্থের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। আমাদেরকে অর্থের বিষয়টা বুঝতে হবে, তাহলেই আমরা খুব সহজে বুঝতে পারবো যে কখন কোনটা বসাবো। চলো আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখার মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো। দেখো এই প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ড 2019 সালে। প্রশ্নে বলা হয়েছে ব্ল্যাঙ্ক টেকিং টি উইথ মি। এই জায়গায় দেখো টেকিং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি আছে, শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু ভার্বের সাথে আইএনজি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইটস লাইক এই দুটো থেকে যে কোনো একটা আনসার হবে। এখন আমরা কোনটা আনসার করব সেটা ডিপেন্ড করবে যে এই সেন্টেন্সটা কোন অর্থ দেয়। এটা কি অনুরোধ বোঝাচ্ছে নাকি কেমন লাগে এমন অর্থে ব্যবহৃত হয়। দেখো এই জায়গায় আমি যদি উড ইউ মাইন্ড ব্যবহার করি তাহলে এর অর্থ হবে উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করেন টেকিং টি উইথ মি, আমার সাথে কি চা খাবেন, অর্থাৎ অনুরোধ বোঝাচ্ছে। যেহেতু অনুরোধ বোঝাচ্ছে তাহলে আমরা কি করব? উড ইউ মাইন্ড ব্যবহার করব। এই জায়গায় কিন্তু হোয়াটস ইটস লাইক আমরা ব্যবহার করতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেই, আরেকটা এক্সাম্পল দেখলে তোমরা আরো ক্লিয়ার হতে পারবে। দেখো এই জায়গায় বলছে হেল্পিং মি উইথ দিস টাস্ক। এই জায়গায় কিন্তু আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি। উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করেন হেল্পিং মি উইথ দিস টাস্ক, যদি কিছু মনে না করেন আমাকে কি এই কাজে সাহায্য করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় কিন্তু অনুরোধ বোঝাচ্ছে, যেহেতু অনুরোধ বোঝাচ্ছে তাই আমরা কি করব? উড ইউ মাইন্ড ব্যবহার করব। আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো হোয়াটস ইটস লাইক কখন বসবে। দেখো এই জায়গায় বলছে আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার ব্ল্যাঙ্ক ফ্লাইং ইন দ্য স্কাই। প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2017 সালে। আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি কখনো আকাশপথে ভ্রমণ করিনি। হোয়াটস ইটস লাইক কেমন লাগে ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠতে কেমন লাগে। প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় কিন্তু আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারবো না। এই জায়গায় কিন্তু অনুরোধ বোঝাচ্ছে না, এই জায়গায় কিন্তু একটা অনুভূতি বোঝাচ্ছে, মানে আকাশে ভ্রমণ করতে কেমন লাগে। এই জায়গায় যেহেতু অনুরোধ বোঝাচ্ছে না তাই আমরা এই জায়গায় উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারবো না। আমরা ব্যবহার করব হোয়াটস ইটস লাইক। আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সহজে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা পরবর্তী রুলসটি দেখে নিই। পরবর্তী রুলসটি হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দ্বারা ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা
এই রুলসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় ইউজ অফ ফ্রেজ থেকে যে প্রশ্ন আসবে, এখান থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। তাই তোমরা এই রুলসটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এজ ইফ এবং এজ দ্য অর্থ যেন। এজ ইফ এবং এজ দ্য এর ক্ষেত্রে দুইটা নিয়ম রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, এজ ইফ এর পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। এজ ইফ এর আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, এজ ইফ এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। তোমরা আবার বোঝার চেষ্টা করো। এজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এজ ইফ এর পর ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। অন্যদিকে এজ ইফ এর আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসে, তাহলে এজ ইফ এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি একটা টেকনিক বানিয়েছি, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এজ ইফ এবং এজ তোর ক্ষেত্রে ওয়ার এবং নিউ ব্যবহৃত হয়। যখন কোনো সেন্টেন্সে ওয়ার এবং নিউ দেখবে, তখন তোমরা এজ ইফ এবং এজ তো সেখানে বসিয়ে দিবে। এজ ইফ বসাবে নাকি এজ তো বসাবে, সেটা তোমার পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। তোমার পরীক্ষার প্রশ্নের বক্সে দেওয়া থাকবে যে তুমি এজ ইফ বসাবে নাকি এজ দো বসাবে। যেটা দেওয়া থাকবে সেটা তুমি বসাবে। চলো আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখার মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করি। প্রশ্নে বলা আছে হি অ্যাক্টস, সে এমনভাবে আচরণ করে, হি ওয়ার রিচ, যেন সে ধনী ছিল। এর বাংলা অর্থ এমন হচ্ছে যে হি অ্যাক্টস, সে এমনভাবে আচরণ করে যেন হি ওয়ার রিচ, সে ছিল ধনী। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই রুলসের মাধ্যমে এই সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি। দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে এজ ইফ এর আগে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপরে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দেখো, এই জায়গায় প্রথম অংশ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পরের অংশ ওয়ার আছে, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমরা এই জায়গায় এজ ইফ অথবা এজ দো বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী এক্সাম্পলটি দেখে নিই, তাহলে তোমরা আরো ক্লিয়ার হতে পারবে। দেখো, এই জায়গায় বলছে হি স্পিক্স, সে এমনভাবে কথা বলে, হি নিউ এভরিথিং, যেন সে সব কিছু জানে। তো যেন অর্থে আমরা কি ব্যবহার করব? এজ ইফ অথবা এজ দো ব্যবহার করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলছিলাম এজ ইফ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দেখো, এই সেন্টেন্সে প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাই আমরা এই জায়গায় এজ ইফ বসাবো অথবা এজ দো বসাবো। তোমাদেরকে আমি আরেকটা টেকনিক দিয়েছিলাম, ওয়ার অথবা নিউ, অর্থাৎ ভার্বের বিটু থাকবে। দেখো, এই জায়গায় নিউ আছে, তাই আমরা এজ ইফ বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এই প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2017 সালে। প্রশ্নে বলা হয়েছে ফারদিন ইজ অলওয়েজ বুস্টফুল অফ হিজ আঙ্কেলস, হি টক্স দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি। সে এমনভাবে কথা বলে যেন সে দেশের একজন পাওয়ারফুল ব্যক্তি। প্রিয় শিক্ষার্থীরা, যেন অর্থে আমরা কি ব্যবহার করি? এজ ইফ অথবা এজ দো ব্যবহার করি। তাছাড়াও আমরা একটু আগে জানলাম যে এজ ইফ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এরপরে হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দেখো, এই জায়গায় প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। ওয়ার থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো। এই রুলসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এই রুলস থেকে প্রশ্ন আসবে। তাই তোমরা এই রুলসটা ভালোভাবে শেখার চেষ্টা করিও। চলো আমরা পরবর্তী রুলসটি দেখে নিই। এখন আমরা হ্যাড বেটার এবং হ্যাভ টু নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই বুঝতে পারো না যে কোথায় হ্যাড বেটার বসাবে আর কোথায় হ্যাভ টু বসাবে। তো দেখো, হ্যাড বেটার অর্থ উচিত, অন্যদিকে হ্যাভ টু অর্থ বাধ্যবাধকতা। অর্থাৎ হ্যাড বেটার উচিত অর্থে ব্যবহৃত হয়, আর হ্যাভ টু বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়। বাধ্যবাধকতা বলতে অবশ্যই করতে হবে, মানে মাস্ট বি, করতেই হবে, এমন অর্থে ব্যবহৃত হয়। তো দেখো, হ্যাড বেটারের ফর ভার্বের ভিওয়ান বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক একইভাবে হ্যাভ টু এর ফর ভার্বের ভিওয়ান বসে। যেহেতু হ্যাড বেটার এবং হ্যাভ টু এর পর, অর্থাৎ দুটির পরই ভার্বের ভিওয়ান বসে, তাহলে তোমরা কিভাবে বুঝবে যে কোথায় হ্যাড বেটার বসাবে আর কোথায় হ্যাভ টু বসাবে? তো সেটা বোঝার জন্য তোমাদেরকে বাংলা অর্থটা ভালো করে বুঝতে হবে। চলো আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, এই প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড 2018 সালে। প্রশ্নে বলা আছে ফায়াজ সিমস টু বি উইক, ফায়াজকে দুর্বল দেখাচ্ছে। হি ড্যাশ কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর, তার উচিত কি করা? একজন এক্সপিরিয়েন্স ডক্টরের পরামর্শ নেওয়া। তো এই জায়গায় আমরা উচিত অর্থে হ্যাড বেটার ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি দেখো। এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড এবং কুমিল্লা বোর্ড 2018 সালে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ লিভ ইয়ার্লিয়ার, তোমার উচিত কি করা? তাড়াতাড়ি চলে যাওয়া। তো দেখো, এই জায়গায় উচিত অর্থে কি ব্যবহৃত হবে? উচিত অর্থে হ্যাড বেটার ব্যবহৃত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, পরবর্তী প্রশ্নটা এসেছিল কুমিল্লা বোর্ড 2016 সালে। প্রশ্নে বলা হয়েছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রীরাই আর ভেরি উইক ইন ইংলিশ, আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রীরাই ইংরেজিতে দুর্বল। তাদের ইংরেজিতে উন্নতি করার জন্য শিক্ষকদের অ্যাডভাইস ফলো করা উচিত। তো এই জায়গায় উচিত অর্থে আমরা কি ব্যবহার করব? হ্যাড বেটার ব্যবহার করব। আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সহজে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, সবসময় তোমরা মনে রাখবে যে হ্যাড বেটার উচিত অর্থে ব্যবহৃত হয়। চলো আমরা এখন হ্যাভ টু এর ব্যবহার দেখে নেই। ইউ ড্যাশ ব্রিং ইউর আইডি কার্ড টু এন্টার দ্য এক্সাম হল, মানে তোমাকে কি করতে হবে? অবশ্যই পরে যেতে হবে আইডি কার্ড এক্সাম হলে প্রবেশ করার জন্য। এক্সাম হলে প্রবেশ করার জন্য তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই আইডি কার্ড পরে যেতে হবে, অর্থাৎ মাস্ট বি পরেই যেতে হবে, মানে বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা অর্থে আমরা কি ব্যবহার করব? এই জায়গায় হ্যাভ টু ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জায়গায় কিন্তু আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারবো না।
তুমি যদি এক্সাম হলে প্রবেশ করতে চাও তাহলে তোমার কি আইডি কার্ড নেওয়া উচিত? এই জায়গায় কিন্তু উচিত না, তোমার অবশ্যই নিতে হবে, অর্থাৎ বাধ্যবাধকতা নিতেই হবে। তুমি যদি এক্সাম হলে প্রবেশ করতে চাও তাহলে তোমাকে আইডি কার্ড নিয়ে ঢুকতে হবে। তো যেহেতু নিতেই হবে বাধ্যবাধকতা, তাই আমরা এই জায়গায় হ্যাভ টু ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। উই ড্যাশ কমপ্লিট দ্য প্রজেক্ট বাই টমেরো। আমাদেরকে কি করতে হবে? প্রজেক্টটা কমপ্লিট করতে হবে আগামীকালের মধ্যে, মানে করতেই হবে, অর্থাৎ বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা অর্থে আমরা কি ব্যবহার করব বলো তো? হ্যাভ টু ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরবর্তী প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ড 2016 সালে। দ্য বাংলাদেশি ক্রিকেটার্স হ্যাভ ডান ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশি ক্রিকেটাররা ওয়ার্ল্ড কাপ শেষ করেছে। দ্য ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। তাদেরকে কি করতে হবে? তাদেরকে স্ট্রাগল করতে হবে, মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ জিততে হলে তাদেরকে স্ট্রাগল করতে হবে। এই জায়গায় করতে হবে অর্থাৎ বাধ্যবাধকতা অর্থে এই জায়গায় আমরা কি ব্যবহার করবো বলো তো? এই জায়গায় আমরা হ্যাভ টু ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোথায় হ্যাড বেটার বসে এবং কোথায় হ্যাভ টু বসে। চলো আমরা এখন পরবর্তী রুলসটি দেখে নেই। তো এখন আমরা দেখব ইটের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে যে ইটের পর সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, যেমন ইজ, ওয়াজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর তাছাড়াও কোনো ভার্বের সাথে যদি ইএস অথবা এস যুক্ত থাকে তাহলে সেটিও সিঙ্গুলার ভার্ব হয়। যেমন দেখো এই জায়গায় সিমস, এর সাথে এস যুক্ত আছে তাহলে এটি সিঙ্গুলার ভার্ব। তারপরে অ্যাপিয়ার্স, এর সাথে এস যুক্ত আছে তাহলে এটি সিঙ্গুলার ভার্ব। তো তোমরা সহজে একটা বিষয় মনে রাখবে যে ইজ, ওয়াজ, সিমস, অ্যাপিয়ার্স যখন কোনো সেন্টেন্সে থাকে তাহলে তোমরা কি করবে? ইট বসিয়ে দিবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ড 2019 সালে। ড্যাশ ইজ আনফরচুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পাইল দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় ড্যাশের পর ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাই এই জায়গায় আমরা ইট ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী এক্সাম্পলটি দেখো। এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড 2019 সালে। During spring, various kinds of flowers bloom. Dash seems that everything has got a new life. প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলছি যে সিমস থাকলে তোমরা কি করবে? ইট বসিয়ে দিবে। দেখো এই জায়গায় গ্যাপের পর সিমস আছে, তাহলে তোমরা এই জায়গায় ইট বসিয়ে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরবর্তী এক্সাম্পলটি। দেখো এই প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড 2018 সালে। প্রশ্নে বলা আছে ড্যাশ ইজ ভেরি হট টুডে, লোডশেডিং ইজ অ্যাগ্রাভেটিং দ্য সিচুয়েশন। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় গ্যাপের পর ইজ আছে, গ্যাপের পর যেহেতু সিঙ্গুলার ভার্ব আছে তাহলে আমরা কি করব? তাহলে আমরা ইট বসিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী রুলসটি দেখে নেই। পরবর্তী রুলসটি হচ্ছে দেয়ারের ব্যবহার। মনে রাখবে গ্যাপের পর যদি ওয়ার আর লিভড থাকে তাহলে তোমরা দেয়ার বসিয়ে দিবে। চলো আমরা এক্সাম্পল দেখে নেই। দেখো ড্যাশ লিভড আর ক্লেভার ফক্স ইন জঙ্গল। তো এই প্রশ্নটি বরিশাল বোর্ড 2016 সালে এসেছিল। দেখো এই জায়গায় লিভড আছে, লিভড থাকলে আমরা কি বলছি? যে দেয়ার বসিয়ে দিব। এই জায়গায় আনসার হবে দেয়ার। পরবর্তী এক্সাম্পলটি দেখো। ড্যাশ আর মেনি ম্যাঙ্গোস ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, দে গিভ আস ভেরি সুইট ম্যাঙ্গোস। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় আর আছে, আর হচ্ছে প্লুরাল ভার্ব। তো দেয়ারের ফর প্লুরাল ভার্বে ব্যবহৃত হয়। আর যেহেতু প্লুরাল ভার্ব তাই আমরা কি করব? এই জায়গায় দেয়ার বসিয়ে দেব। আশা করি তোমরা এই সেন্টেন্সটা খুব সহজে বুঝতে পেরেছো। তো এই প্রশ্নটা কিন্তু এসেছিল ঢাকা বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড 2018 সালে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বেসিক রুলসগুলো খুব সহজে বুঝতে পেরেছো। এখন আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করার চেষ্টা করব। ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডস থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো সলভ করার চেষ্টা করব। আমি তোমাদের এই ভিডিওতে যে প্রশ্নগুলো সলভ করিয়ে দেব, এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে সলভ করতে পারো এবং বুঝতে পারো তাহলে ওয়ার্ড এন্ড ফেজ থেকে তোমার পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসুক না কেন খুব সহজে আনসার পাবে এবং 5/5 পাবে ইনশাল্লাহ। চলো আমরা তাহলে বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, ওয়ার্ড এন্ড ফ্রেজের ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় আনসার দেওয়া থাকবে বক্স করে এবং নিচে প্রশ্ন দেওয়া থাকবে। এই বক্স থেকে আনসারগুলো বের করে এই জায়গায় বসাতে হবে। চলো আমরা প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সুমি টক্স টু মাচ। সুমি বেশি কথা বলে। ইট ইজ ড্যাশ শি ওয়ার এ ম্যাড। সে এত বেশি কথা বলে যেন সে পাগল। প্রিয় শিক্ষার্থীরা, যেন অর্থে আমরা কি ব্যবহার করি বলো তো? আমি তোমাদেরকে একটু আগেই দেখিয়েছি যে যেন অর্থে এজ ইফ ব্যবহৃত হয়। এজ ইফ অর্থ যেন, তাহলে আমরা এই জায়গায় আনসার দিব এজ ইফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখো ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কি বলছিলাম? যখন কোনো সেন্টেন্সে দুইটা গ্যাপ থাকবে এরপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে তাহলে আমরা কি করব? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসিয়ে দিব। আমাদেরকে এদিক সেদিক বাংলা মিনিং কিছুই খুঁজতে হবে না। জাস্ট আমরা দেখব দুইটা ড্যাশ আছে এরপর প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি দেখো। আই এম এগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লে। আমি তোমার দ্রুত রিপ্লের জন্য অপেক্ষা করছি। প্লিজ আনসার মি ড্যাশ ইউ ক্যান। প্লিজ আনসার মি ড্যাশ ইউ ক্যান। দয়া করে আমাকে তাড়াতাড়ি আনসার করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই রুলসটা পড়াইনি, এখানে আনসার হবে এস সুন এজ। আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এই জায়গায় বাংলা মিনিং কিন্তু দ্রুত,
কি বলছে যে দ্রুত রেসপন্স করার জন্য বা দ্রুত আনসার করার জন্য, দ্রুত আনসার করার ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়। অ্যাজ সুন অ্যাজ অর্থ কি? দ্রুত। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ তাড়াতাড়ি যেটাকে বলা হয়। পরবর্তী প্রশ্নটি দেখো, ড্যাশ সুইমিং ইন এ রিভার, আই এম সো এক্সাইটেড। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলছিলাম যে ড্যাশ এরপর ভার্বের সাথে আইএনজি, কি বলছিলাম? ড্যাশের পর ভার্বের সাথে আইএনজি, তারপর থাকবে প্রশ্নবোধক চিহ্ন। এরকম যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করি? তাহলে আমরা উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইটস লাইক ব্যবহার করি। উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইটস লাইক ব্যবহার করি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তো এই বক্সে উড ইউ মাইন্ড আছে কিনা, দেখি আমরা তো খুঁজে পাচ্ছি না। উড ইউ মাইন্ড এই জায়গায় নাই, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই জায়গায় আনসার হবে হোয়াটস ইটস লাইক। যেহেতু উড ইউ মাইন্ড নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? হোয়াটস ইটস লাইক ব্যবহার করতে হবে। যদি এই জায়গায় উড ইউ মাইন্ড হতো তাহলে হোয়াটস ইটস লাইক বসাবো নাকি উড ইউ মাইন্ড বসাবো, এটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হতো। যেহেতু এই জায়গায় উড ইউ মাইন্ড নেই, তাহলে আমরা কি করব? হোয়াটস ইটস লাইক বসিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি দেখো, হেলমেট শুড বি ইউজড, হেলমেট উচিত কি করা? ইউজ করা হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক, যখন মোটর বাইক চালানো হয় তখন হেলমেট ইউজ করা উচিত। ড্যাশ ইউ মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে মনে ভেবে নিলাম যে তোমরা এই সেন্টেন্সটা বাংলা মিনিং কিছুই বুঝতেছো না, কিন্তু আমি তোমাদেরকে কি বলছিলাম? আমি তোমাদেরকে বলছিলাম ড্যাশ এরপর প্রশ্নবোধক চিহ্ন। যখন কোনো সেন্টেন্সে ড্যাশ বা গ্যাপের পর প্রশ্নবোধক চিহ্ন থাকবে তাহলে আমরা কি করব? তাহলে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। দেখো তো এই বক্সে হোয়াট ইফ আছে কিনা, দেখো এই জায়গায় হোয়াট ইফ আছে। যেহেতু হোয়াট ইফ আছে তাহলে আমরা আনসার দিব হোয়াট ইফ। এই নম্বরে আনসার হবে হোয়াট ইফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি দেখো, ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা একটা গোপনীয় বিষয়। উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, এটা পাবলিকলি কি করা উচিত না? ডিসকাস করা উচিত না বা আলোচনা করা উচিত না। প্রিয় শিক্ষার্থীরা, উচিত না অর্থে আমরা কি ব্যবহার করি বলো তো? উচিত না অর্থে আমরা কি হ্যাড বেটার ব্যবহার করি নাকি হ্যাভ টু ব্যবহার করি? কোনটা ব্যবহার করি? আমি একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি আমরা উচিত না অর্থে হ্যাড বেটার ব্যবহার করি। তাহলে আনসার হবে হ্যাড বেটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এফ নম্বর আনসার হচ্ছে হ্যাড বেটার। পরবর্তী প্রশ্নটি দেখো, জি নম্বর। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় ড্যাশ আছে, এরপর কি আছে? একটা সাল দেওয়া আছে। আমি তোমাদেরকে কি বলছিলাম? নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সাল বা ব্যক্তির নাম থাকলে কি করি? আমরা ওয়াজবন বসিয়ে দেই। আমাদেরকে বাংলা মিনিং এদিক ওদিক কোনো দিকেই তাকাতে হবে না। এই জায়গায় সাল আছে, তাহলে আমরা কি করব? ওয়াজবন বসিয়ে দেব। দেখো বক্সের মধ্যে ওয়াজবন দেওয়া আছে, তাহলে আমরা কি করব? ওয়াজবন বসিয়ে দেব। তাহলে জি নম্বরে আনসার হবে ওয়াজবন। পরবর্তী প্রশ্নটি দেখো, আই ডেস টেক এন অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট। আমি মনে মনে ভেবে নিলাম যে তোমরা এই সেন্টেন্সের বাংলা মিনিং কিছুই বুঝতেছো না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি বাংলা মিনিং না বুঝো তাহলে কিভাবে আনসার করবে? দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে ড্যাশের পর দেন থাকবে। ড্যাশের পর কি থাকবে? দেন থাকবে, এরপর ভার্বের বিধান থাকবে। যখন কোনো সেন্টেন্সে ড্যাশের পর দেন থাকে, এরপর ভার্বের বিধান থাকে, তাহলে আমরা কি করবো বলো তো? তাহলে আমরা উড রেদার বসিয়ে দেবো। দেখো এই জায়গায় উড রেদার আছে, তাহলে এই নম্বরে আনসার হবে উড রেদার। আর যদি তোমরা বাংলা মিনিং জানতে চাও তাহলে বাংলা মিনিং এরকম হবে, আই উড রেদার টেক এন অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট। আমি বরং অটো বাইক দিয়ে কলেজে যাব, তবুও হেঁটে কলেজে যাব না। কেন? কারণ দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, এক্সাম তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, সামটাইমস মাঝে মধ্যে উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইংলি ফর দ্য সেক অফ স্পিচ। মাঝে মধ্যে শান্তির জন্য আমাদেরকে অনিচ্ছাকৃতভাবে অনেক কিছু মেনে নিতে হয়। প্রিয় শিক্ষার্থীরা মেনে নিতে হয় অর্থাৎ বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? বাধ্যবাধকতা অর্থে আমরা হ্যাভ টু ব্যবহার করি। দেখো এই জায়গায় হ্যাভ টু দেওয়া আছে, তাহলে আমরা আনসার করব হ্যাভ টু। 8 নম্বরে আনসার হবে হ্যাভ টু। পরবর্তী প্রশ্নটি দেখো, আই ক্যান নট হার্ড ওয়ার্ক ড্যাশ রান এ রেস। আমি ঠিক মতো হাঁটতেই পারি না, আর দৌড়াবো তো দূরের কথা। প্রিয় শিক্ষার্থীরা, দূরের কথা অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? দূরের কথা অর্থে আমরা লেট অলন ব্যবহার করি। তাহলে আনসার হবে লেট অলন। বাংলা অর্থ না জেনেই আমরা এই সেন্টেন্সটা খুব সহজে আনসার করতে পারবো। কিভাবে? কারণ আমরা অলরেডি প্রত্যেকটা আনসার বসিয়ে দিয়েছি, শুধুমাত্র রয়েছে লেট অলন। তাহলে এখানে আনসার হবে লেট অলন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই কোয়েকশনগুলো বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী কোয়েকশন দেখে নেই। আর এই কোয়েকশনগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি তোমরা পারো তাহলে যে কোনো ধরনের ওয়ার্ড এন্ড ফ্রেজ তোমার পরীক্ষা আসুক না কেন তুমি অবশ্যই পারবে। প্রথম প্রশ্নটি দেখো, হি অ্যাক্টস, সে এমনভাবে আচরণ করে, হি ওয়ার এ রিচ, যেন সে ধনী, সো তাই নোবডি লাইকস হিম, তাই কেউ তাকে পছন্দ করে না। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় যেন অর্থ প্রকাশ পাচ্ছে। হি অ্যাক্টস, সে এমনভাবে আচরণ করে যেন সে ধনী। তো যেন অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? যেন অর্থে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করি। যেহেতু বক্সের মধ্যে অ্যাজ ইফ দেওয়া আছে, তাহলে আমরা এই জায়গায় অ্যাজ ইফ বসাবো। প্রথমটা আনসার হচ্ছে অ্যাজ ইফ। চলো আমরা পরবর্তী কোয়েকশনটি দেখে নিই। দেখো এই জায়গায় বলছে, ইটিং সি ফিশ আই থিঙ্ক ইউ উইল এনজয় লট। তো তোমরা যারা এই সেন্টেন্সের বাংলা মিনিং বুঝতে পারতেছো তোমরা তো খুব সহজে আনসার করতে পারবে, কিন্তু যারা বাংলা মিনিং কিছুই বুঝো না, যারা শব্দের অর্থ একদমই জানো না, তারা কিভাবে এটা আনসার করবে? তো তোমাদের জন্য আমি একটা টেকনিক দিয়েছিলাম, সেটা হচ্ছে ড্যাশ এরপর ভার্বের সাথে আইএনজি। কি বলছিলাম? যে গ্যাপের পর ভার্বের সাথে আইএনজি, এরপর থাকবে প্রশ্নবোধক চিহ্ন। এরকম যদি থাকে তাহলে দুইটা আনসার হয়, একটা হচ্ছে উড ইউ মাইন্ড আর একটা হচ্ছে হোয়াটস ইটস লাইক। তো
তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তো এই জায়গায় হোয়াটস ইটস লাইক কোথাও আছে কিনা, না এই জায়গায় কোথাও হোয়াটস ইটস লাইক নাই। তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে যেহেতু হোয়াটস ইটস লাইক নাই, তাহলে আমাদেরকে উড ইউ মাইন্ড বসাতে হবে। তাহলে বি নম্বরের আনসার হবে উড ইউ মাইন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি দেখো, অলকা ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন। অলকা একটা সেলফোনই কিনতে পারে না, আর ল্যাপটপ কিনবে তো দূরের কথা। তো প্রিয় শিক্ষার্থীরা, দূরের কথা অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? দূরের কথা অর্থে আমরা লেচলন ব্যবহার করি। তাহলে সি নম্বরে আনসার হবে লেচলন। তো তোমরা যারা বাংলা অর্থ বুঝো, যারা বাংলা মিনিং বুঝো, তারা তো খুব সহজে এটা আনসার করতে পারবে। কিন্তু যারা বাংলা মিনিং বুঝে না, তারা কিভাবে আনসার করবে? তো তোমাদেরকে আমি একটা টেকনিক দিয়েছিলাম, ছোট কিংবা বড়, বড় কিংবা ছোট, এর সাথে যখন তুলনা করা হবে তখন লেটলন বসবে। অর্থাৎ অর্থাৎ কোনো একটি ছোট বিষয়ের সাথে বড় বিষয়ের তুলনা, কিংবা কোনো একটি বড় বিষয়ের সাথে ছোট বিষয়ের তুলনা করলে আমরা কি ব্যবহার করবো বলতো? আমরা ব্যবহার করবো লেটলন। দেখো এই জায়গায় সেলফোন, এই জায়গায় ল্যাপটপ, তো ল্যাপটপের তুলনায় কিন্তু সেলফোন ছোট, তার মানে ল্যাপটপের সাথে এখানে তুলনা করা হচ্ছে, ফোনকে তুলনা করা হচ্ছে। এভাবেই আমরা খুব সহজে বুঝতে পারি এই জায়গায় লেটলন বসবে। আশা করি তোমরা এই টেকনিকের মাধ্যমে খুব সহজে এটার আনসার করতে পারবে। পরবর্তী প্রশ্নটি দেখো, ইট মে রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লিয়ার। তোমার উচিত তাড়াতাড়ি ত্যাগ করা। তো প্রিয় শিক্ষার্থীরা, উচিত অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? উচিত অর্থে আমরা হেড বেটার ব্যবহার করি। দেখো এই জায়গায় হেড বেটার দেওয়া আছে, তাহলে আনসার হবে হেড বেটার। 2 নম্বরে আনসার হচ্ছে হেড বেটার। পরবর্তী প্রশ্নটি দেখো, সামটাইমস, মাঝে মধ্যে উই রিমেম্বার আওয়ার চাইল্ডহুড মেমোরিজ। মাঝে মধ্যে আমরা শৈশবের মুহূর্তগুলিকে স্মরণ করি বা মনে করি। উই সুইম, আমরা সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম ইন দ্য রিভার। উই সুইম ইউজ টু ইন দ্য রিভার। এই জায়গায় দেখো ইউজ টু দেওয়া আছে। ইউজ টু অর্থ কি? অতীত অভ্যাস। অতীতকালে আমরা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, অভ্যস্ত অর্থে ইউজ টু ব্যবহৃত হয়। তোমরা মনে রাখবে যে অতীত অভ্যাস অর্থে কি ব্যবহৃত বলো তো? অতীত অভ্যাস। অতীত অভ্যাস অর্থে ইউজ টু ব্যবহৃত হয়। আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সহজে বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই। ড্যাশ ইজ মেনি ইয়ার সিন্স উই ফার্স্ট মিট, হাউ টাইম ডাজ ফ্লাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে মনে ভেবে নিলাম যে তোমরা এই সেন্টেন্সের বাংলা মিনিং কিছুই বুঝতেছো না, কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে ড্যাশের পর যদি সিঙ্গুলার ভার্ব থাকে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, তারপর হচ্ছে ওয়াজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ইজ, ওয়াজ এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এরপর হচ্ছে সিমস, SEEMS, সিমস, এগুলো যদি থাকে তাহলে আমরা ইট ব্যবহার করব। তাহলে এই জায়গায় আনসার হবে ইট। দেখো বক্সের মধ্যে ইট দেওয়া আছে, F নম্বরে আনসার হবে ইট। পরবর্তী প্রশ্নটি দেখো, হিজ মাদার বেইং সিক। তার মা অসুস্থ। হি নিডস টু গো হোম ড্যাশ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই জায়গায় কি হবে বলতো? অ্যাজ সুন অ্যাজ পসিবল। তার প্রয়োজন কি করা? তার প্রয়োজন হচ্ছে তার মাকে যত সম্ভব তাড়াতাড়ি ঘরে নিয়ে যাওয়া। তো তাড়াতাড়ি বা অতি দ্রুত অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। পরবর্তী প্রশ্নটি দেখো, উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হার্টাল অ্যান্ড স্ট্রাইক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে মনে ভেবে নিলাম যে তোমরা এই সেন্টেন্সের বাংলা মিনিং কিছুই বুঝতেছো না। কি বলছিলাম যে গ্যাপের পর যদি দেন থাকে, এরপর যদি ভার্বের ভি1 থাকে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা উড রেদার বসিয়ে দেবো। দেখো তো এই জায়গায় উড রেদার আছে কিনা? দেখো এই জায়গায় উড রেদার আছে, তাহলে এই নম্বরে আনসার হবে উড রেদার। পরবর্তী প্রশ্নটি দেখো, হি টুক এ পার্ট টাইম জব। সে একটি পার্ট টাইম জব নিয়েছিল ড্যাশ হি কুড আর্ন সাম মানি, যাতে সে কি করতে পারে? যাতে সে এক্সট্রা কিছু টাকা ইনকাম করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, যাতে অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? যাতে অর্থে মনে রাখবে যে সো দ্যাট অর্থ যাতে, যাতে অর্থে সো দ্যাট ব্যবহার করা হয়। আশা করি তোমরা এই বোর্ড কোয়েকশনটা খুব সহজে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এই কোয়েকশনগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে যে কোয়েকশনগুলো সলভ করিয়ে দিচ্ছি, এই কোয়েকশনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। হুবহু প্রশ্ন আসলেও এই টাইপের প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তাই তোমরা এই ক্লাস করার পর আবার তোমরা বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করিও। চলো আমরা পরবর্তী বোর্ড কোয়েকশনটা সলভ করার চেষ্টা করি। প্রথম প্রশ্নটি দেখো, হি ক্যান নট টেল মাই নেম। সে আমার নামই বলতে পারে না ড্যাশ মাই অ্যাড্রেস। সে আমার অ্যাড্রেস বলবে তো দূরের কথা। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা বাংলা মিনিং বুঝো তারা তো খুব সহজে অ্যান্সার করতে পারবে, কিন্তু যারা বাংলা মিনিং বুঝো না তাদের জন্য আমি যে টেকনিকটা দিয়েছিলাম সেটা হচ্ছে ছোট বিষয় কিংবা বড় বিষয়ের সাথে তুলনা করা হবে। অর্থাৎ ছোট বিষয়ের সাথে বড় বিষয়ের তুলনা কিংবা বড় বিষয়ের সাথে ছোট বিষয়ের তুলনা করা হবে। তো দেখো এই জায়গায় নেম, এই জায়গায় অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে গোটা অ্যাড্রেস, আর নেম হচ্ছে শুধু তার নাম। সে নামই জানে না, সে অ্যাড্রেস জানবে কিভাবে? নেম একটা ছোট বিষয়, অ্যাড্রেস নেমের তুলনায় একটা বড় বিষয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে ছোট বিষয়ের সাথে বড় বিষয়ের তুলনা দেওয়া আছে। তো তুলনা দিলে আমরা কি ব্যবহার করি বলতো? তুলনা দিলে আমরা লেটলন ব্যবহার করি। তাহলে এই জায়গায় আনসার হবে লেটলন। হি ক্যান নট টেল মাই নেম। সে আমার নামই বলতে পারে না লেটলন মাই অ্যাড্রেস। সে আমার অ্যাড্রেস বলবে তো দূরের কথা। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি দেখো, আওয়ার ক্রিকেটার্স, আমাদের ক্রিকেটাররা ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। আমাদের ক্রিকেটারদেরকে কি করতে হবে? স্ট্রাগল করতে হবে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। তো করতে হবে এমন অর্থে কিভাবে বইতে হয়? করতে হবে মানে বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা অর্থে কিভাবে বইতে হয়? হ্যাড বেটার নাকি হ্যাভ টু, কোনটা ব্যবহৃত হয় বলতো? অবশ্যই হ্যাভ টু ব্যবহৃত হয়। বাধ্যবাধকতা অর্থে হ্যাভ টু ব্যবহৃত হয়। তাহলে বি নম্বরে আনসার হবে
হ্যাভ টু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি দেখো। পরবর্তী প্রশ্নটি কিন্তু পড়ার প্রয়োজন নেই। কেন? কারণ আমি তোমাদেরকে বলছিলাম দুইটা শূন্যস্থান শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরকম যদি থাকে তাহলে আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম প্রশ্ন দেখলে তোমাদেরকে পড়ার কোনো প্রয়োজন নেই, অযথা সময় নষ্ট করার প্রয়োজন নেই। এরকম দুইটা গ্যাপ দেখবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখবে, সোজাসুজি তোমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসিয়ে দিবে। পরবর্তী কোয়েকশনটি দেখো, আই ড্যাশ ওয়াক দেন গেট অন দ্য বাস। তো দেখো আমরা এই জায়গায় কিন্তু ক্লু পেয়ে গেছি, আমাদেরকে বাক্যাংশ পড়তেই হবে না, অযথা আমাদেরকে সময় নষ্ট করতে হবে না। আমি তোমাদেরকে কি বলছিলাম বলতো? আমি তোমাদেরকে বলছিলাম ড্যাশের পর যদি দেন থাকে, কি বলছিলাম? ড্যাশের পর যদি দেন থাকে, এরপর যদি ভার্বের V1 থাকে, ড্যাশের পর দেন এরপর ভার্বের V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, তাহলে আমরা কি করবো বলতো? তাহলে আমরা উড রেদার বসিয়ে দিব। এই জায়গায় আনসার হবে উড রেদার। দেখো এই জায়গায় বক্সে উড রেদার দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ড্যাশ ইন 1885। তো দেখো এই জায়গায় ড্যাশের পর কিন্তু নির্দিষ্ট সাল দেওয়া আছে, আর সাল থাকলে আমরা কি ব্যবহার করবো বলতো? সাল থাকলে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করবো। এই জায়গায় দেখো ওয়াজ বর্ন দেওয়া আছে, তাহলে আনসার হবে ওয়াজ বর্ন। পরবর্তী কোয়েকশনটি দেখো, হি অ্যাক্টস, সে এমনভাবে আচরণ করে, হি ওয়ার রিচ, যেন সে ধনী। পরবর্তী কোয়েকশনটি দেখো, ইউ লুক সিক, তোমাকে অসুস্থ দেখাচ্ছে, ইউ ড্যাশ গো হোম ইমিডিয়েটলি, তোমার উচিত কি করা? তোমার উচিত তাড়াতাড়ি বাড়িতে চলে যাওয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, উচিত অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? উচিত অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। তাহলে এই নম্বরে আনসার হবে হ্যাড বেটার। ইউ লুক সিক, তোমাকে অসুস্থ দেখাচ্ছে, ইউ হ্যাড বেটার, তোমার উচিত গো হোম ইমিডিয়েটলি, তোমার উচিত তাড়াতাড়ি বাড়িতে চলে যাওয়া। পরবর্তী কোয়েকশনটি দেখো, ড্যাশ ওয়াজ এ বয় এট দ্য ডোর, হি ওয়ান্টেড টু টক টু মি। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোয়েকশনটি দেখো, ড্যাশ ওয়াজ এ বয় এট দ্য ডোর, হি ওয়ান্টেড টু টক টু মি। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় ওয়াজ আছে, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আমি তোমাদেরকে বলছিলাম ইটের পর সিঙ্গুলার ভার্ব বসে, ওয়াজ বসে, ইজ বসে, কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় কিন্তু ইট দেওয়া নাই, এই জায়গায় দেয়ার দেওয়া আছে, তাই আমরা এই জায়গায় দেয়ার ব্যবহার করব। পরবর্তী কোয়েকশনটি দেখো, ড্যাশ ইটিং সি ফিশ, আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট। এই জায়গায় ড্যাশের পর ভার্বের সাথে আইএনজি, এরপর কোয়েকশন মার্ক দেওয়া আছে। তো ড্যাশের পর ভার্বের সাথে আইএনজি, এরপর যদি কোয়েকশন মার্ক দেওয়া থাকে, তাহলে আমরা কি ব্যবহার করি বলতো? তাহলে আমরা হোয়াটস ইটস লাইক অথবা উড ইউ মাইন্ড ব্যবহার করি। যেহেতু এই জায়গায় হোয়াটস ইটস লাইক দেওয়া নাই, উড ইউ মাইন্ড দেওয়া আছে, তাহলে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। তাহলে এটার আনসার হবে উড ইউ মাইন্ড। তো এই জায়গায় আরেকটি প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে ই নম্বর। আমি তোমাদেরকে ইচ্ছে করে এটা আমি রেখে এসেছি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, ড্যাশ আই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট, রিয়েলি আই ওয়াজ দ্য লাকি। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় কি রয়েছে? এই জায়গায় শুধু এস সোন এস রয়েছে, তাহলে আমরা এই জায়গায় এস সোন এস বসিয়ে দিব। তো এভাবেই তোমরা খুব সহজে বাংলা মিনিং না বুঝে আনসার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই কোয়েকশনগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই তোমরা আমার এই ক্লাসটি করার পর বাসায় বসে আবার নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করিও। তো চলো আমরা পরবর্তী কোয়েকশনটি দেখে নিই। প্রথম কোয়েকশনটি দেখো, দেয়ার ইজ ফাউল স্মেল ইন দ্য রুম, ড্যাশ ওপেনিং দ্য উইন্ডোজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে মনে ভেবে নিলাম যে তোমরা এই সেন্টেন্সের বাংলা মিনিং কিছুই বুঝতেছো না। আমি তোমাদেরকে একটা টেকনিক দিয়েছিলাম, সেটা হচ্ছে ড্যাশ, এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ড্যাশের পর ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো এরকম যদি থাকে, তাহলে আমরা কি ব্যবহার করি? উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইটস লাইক ব্যবহার করি। তো দেখো তো বক্সের মধ্যে হোয়াটস ইটস লাইক কোথাও দেওয়া আছে কিনা? দেখো এই জায়গায় বক্সের মধ্যে কোথাও হোয়াটস ইটস লাইক নেই। তার মানে এখন আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে যেহেতু হোয়াটস ইটস লাইক নেই, তাহলে আনসার হবে উড ইউ মাইন্ড। দেখো এই জায়গায় উড ইউ মাইন্ড দেওয়া আছে, তাহলে প্রথমটার আনসার হবে উড ইউ মাইন্ড। পরবর্তী কোয়েকশনটি দেখো, টুমরো আই উইল বি ভেরি বিজি, আগামীকাল আমি অনেক বেশি ব্যস্ত থাকবো, সো আই উইল সে গুড বাই নাও, আমি এখন তোমাকে গুড বাই জানাচ্ছি বা বিদায় জানাচ্ছি। এই জায়গায় ড্যাশের মধ্যে কি হবে? ইন কেস আই ডোন্ট সি ইউ এগেন, যদি আবার তোমার সাথে দেখা না হয়, এই জন্য সে কি করছে? সে আগেই বিদায় জানাচ্ছে। তো ইন কেস এই জায়গায় ব্যবহৃত হবে, অর্থ অনুসারে এই জায়গায় ইন কেস ব্যবহৃত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই সেন্টেন্সটা অর্থ অনুযায়ী হয়েছে। পরবর্তী কোয়েকশনটি দেখো, উই ড্যাশ এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। আমাদের দেশকে উন্নত করতে আমাদেরকে শিক্ষিত এবং কঠোর পরিশ্রম করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, করতে হবে অর্থাৎ বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? বাধ্যবাধকতা মানে মাস্ট বি, করতেই হবে, এমন অর্থে আমরা হ্যাভ টু ব্যবহার করি। দেখো এই জায়গায় হ্যাভ টু দেওয়া আছে, তাহলে সি নম্বরে আনসার হবে হ্যাভ টু। পরবর্তী কোয়েকশনটি দেখো, নোবডি লাইকস করিম এট অল, করিমকে কেউ পছন্দ করে না। হি টক্স, সে এমনভাবে কথা বলে, ড্যাশ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে। তো প্রিয় শিক্ষার্থীরা, যেন অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? যেন অর্থে আমরা এজ ইফ অথবা এজ দ্য ব্যবহার করি। যেন অর্থে আমরা এজ ইফ অথবা এজ দ্য ব্যবহার করি। তো দেখো বক্সের মধ্যে এজ ইফ অথবা এজ দ্য আছে কিনা? এজ ইফ নেই, তবে এজ দ্য দেওয়া আছে। আমরা এজ ইফ অথবা এজ দ্য যেটাই থাকে সেটাই আমরা ইউজ করতে পারি। যেহেতু এই জায়গায় এজ দ্য দেওয়া আছে, তাহলে আমরা এজ দ্য ব্যবহার করব। তাহলে আনসার হবে এজ দ্য। আমরা বলবো নোবডি লাইকস করিম এট অল, করিমকে কেউই পছন্দ করে না। হি টক্স, সে এমনভাবে কথা বলে,
এস দো যেন হি নিউ এভরিথিং, যেন সে সবকিছু জানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইটার জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক দিয়েছিলাম, সেটা হচ্ছে নিউ থাকবে ওয়ার থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে নিউ এবং ওয়ার থাকতে দেখা যায়। পরবর্তী কোয়েকশনটি দেখো, দ্য পর উইল কন্টিনিউ টু সাফার। গরিবরা সবসময় ভুগতে থাকবে বা কষ্ট পেতেই থাকবে। ড্যাশ দে আর ইলিটারেট। যতক্ষণ তারা কি থাকবে, যতক্ষণ তারা অশিক্ষিত থাকবে, ততক্ষণ তারা সাফার করতে থাকবে বা ভুগতে থাকবে বা কষ্ট পেতে থাকবে। তো এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এক্ষেত্রে আমরা অ্যাজ লং এজ ব্যবহার করব। যতক্ষণ অর্থে অ্যাজ লং এজ ব্যবহার করা হয়, যতক্ষণ অর্থে আমরা অ্যাজ লং এজ ব্যবহার করব। তো এই নম্বরের আনসার হচ্ছে অ্যাজ লং এজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েকশনটি দেখো, নবডি লাইকস ইউ হেয়ার। এখানে কেউ তোমাকে পছন্দ করে না। ড্যাশ ইউ লেফট দিস প্লেস। ইট ইজ হাই টাইম। এখনই উপযুক্ত সময়। ইউ লেফট দিস প্লেস। এই স্থান ত্যাগ করার তোমার এখনই উপযুক্ত সময়। তো উপযুক্ত সময় অর্থে আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যাতে আরো সহজে বুঝতে পারো সেজন্য আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিচ্ছি। মনে রাখবে যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর টু প্লাস বিয়ান বসে। আর যদি সাবজেক্ট বসাতে হয় তাহলে সাবজেক্ট এরপর ভার্বের ভি টু বসে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই জায়গায় ড্যাশের পর সাবজেক্ট আছে, এরপর ভার্বের ভি টু, লিভ নয় লেফট হয়েছে, অর্থাৎ ভার্বের ভি টু আছে। এইভাবে বুঝেও তোমরা খুব সহজে আনসার করতে পারবে। চলো আমরা পরবর্তী কোয়েকশনটি দেখে নেই। হি স এ বেয়ার কামিং টওয়ার্ডস হিম। সে দেখেছিল যে একটি ভাল্লুক তার দিকে আসছিল। সো তাই হি ক্লাইম্বড আপ এ ট্রি। সে একটি গাছে উঠে গিয়েছিল। ড্যাশ দ্য বেয়ার মাইট অ্যাটাক হিম। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আমি তোমাদেরকে একটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে যে লেস্টের ক্ষেত্রে মনে রাখবে যে লেস্টের পর সাবজেক্ট, এরপর হচ্ছে শুড অথবা মাইট। কি বলছি? শুড অথবা মাইট। লেস্টের পর সাবজেক্ট, এরপর শুড অথবা মাইট, এরপর ভার্বের বিয়ান ব্যবহৃত হয়। তো আমি মনে মনে ভেবে নিলাম যে তোমরা এই সেন্টেন্সের বাংলা মিনিং কিছু বুঝতেছো না। তো আমি তোমাদেরকে এখন কি বলছি, যে লেস্টের পর সাবজেক্ট, এরপর শুড অথবা মাইট, এরপর ভার্বের বিয়ান ব্যবহৃত হয়। তো দেখো, এই জায়গায় লেস্টের পর সাবজেক্ট আছে, এরপর শুড অথবা মাইট, এই জায়গায় মাইট আছে, তারপর ভার্বের বিয়ান আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই জায়গায় লেস্ট ব্যবহৃত হবে। দেখো বক্সের মধ্যে লেস্ট দেওয়া আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই জায়গায় আনসার হচ্ছে লেস্ট। পরবর্তী কোয়েকশনটি দেখো, এভরিবডি ডিসলাইক রাকিব। সবাই রাকিবকে অপছন্দ করে। হি ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। হি ইউজ টু, সে অভ্যস্ত, মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, অনেক খারাপ কার্যক্রমে সে অভ্যস্ত। প্রিয় শিক্ষার্থীরা, অভ্যস্ত অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? অভ্যস্ত অর্থে আমরা ইউজ টু ব্যবহার করি। দেখো এই জায়গায় ইউজ টু দেওয়া আছে, তাহলে এই জায়গায় আনসার হবে ইউজ টু। ইউজ টু হচ্ছে অভ্যস্ত অর্থে ব্যবহৃত হয়। পরবর্তী কোয়েকশনটি দেখো, ইউ ক্যান নট প্রসপার ইউর লাইফ। তুমি জীবনে কখনো প্রসপার হতে পারবে না বা উন্নতি করতে পারবে না। ড্যাশ ইউ মেক প্রপার ইউজ ইট। যদি না তুমি কি করো, যদি না তুমি এটি প্রপারভাবে ইউজ করো। তো যদি না অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? যদি না অর্থে আমরা আনলেস ব্যবহার করি। যদি না অর্থে আমরা আনলেস ব্যবহার করি, তাহলে এই জায়গায় আনসার হবে আনলেস। এটা হচ্ছে অর্থ অনুসারে হয়েছে। পরবর্তী কোয়েকশনটি দেখো, দ্য স্টুডেন্ট ওয়ার টকিং ইন দ্য ক্লাস। ছাত্রছাত্রীরা ক্লাসে কথা বলছিল। দ্য টিচার ইন্টার দ্য ক্লাস। টিচার ক্লাসে পৌঁছাতে না পৌঁছাতেই দেন তারপর তারা দে স্টপেড টকিং, তারা কথা বলা বন্ধ করে দিয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বাংলা অর্থ বুঝো তারা তো খুব সহজে এটা আনসার করতে পারবে, কিন্তু যারা বাংলা অর্থ বুঝো না তারা কিভাবে আনসার করবে? আমি তোমাদেরকে বলছিলাম দেন এরপর যদি ভার্বের ভিত্তি থাকে, দেনের পর ভার্বের ভিত্তি থাকলে আমরা কি ব্যবহার করবো বলতো? নোসনার হেড ব্যবহার করব। তাহলে এই জায়গায় আনসার হবে নোসনার হেড। এই টেকনিকটির মাধ্যমে তোমরা খুব সহজেই এই আনসারটা করতে পারবে। এই জায়গায় কিন্তু একটা বিষয় মনে রাখো, দেনের পর যদি ভার্বের ভিওয়ান বসে তাহলে হবে উড্রেদার, আর যদি দেনের পর ভার্বের ভিত্তি বসে তাহলে হবে নোসনার হেড। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বোর্ড কোয়েশনটা খুব সহজে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে আমি তোমাদেরকে বলবো, আমি এই ক্লাসে তোমাদেরকে যা যা পড়িয়েছি প্রত্যেকটা বিষয় খুব গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করিও। প্রথমে তোমাদেরকে আমি বেসিক রুলস পড়িয়েছি। বেসিক রুলস তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করিও, খাতায় নোট করিও। দেন হচ্ছে তোমরা বোর্ড কোয়েকশন সলভ করার চেষ্টা করিও, বাসায় বসে ভালোভাবে বোর্ড কোয়েকশন সলভ করার চেষ্টা করিও। এগুলো করার পাশাপাশি যদি তোমরা আরো বোর্ড কোয়েকশন করো তাহলে তোমরা এই বিষয়টা আরো সহজে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। আর আজকের ক্লাস কেমন লেগেছে, পরবর্তী ক্লাসকে তোমরা চাও কি চাও না, সেই বিষয়টা আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।